আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল খায়ের। আমি ব্যাট সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে ব্যাট সংক্রান্ত বিষয়ে যে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে আউটলেটগুলো আছে, যে শোরুমগুলো আছে এবং সুপার শপ এবং আপনার যে ব্র্যান্ড শপ আছে, তাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানলে ভালো হয়। একটা শোরুম পরিচালনা করতে গিয়ে যে সকল প্রশ্নের সম্মুখীন হয় এবং ব্যাট অফিসারগুলা যে ধরনের প্রশ্ন করে, এগুলার উপর ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করেছি বা ভিডিও করতে যাচ্ছি। তো আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আমি এখানে একটা প্রতিষ্ঠানের একটা কাল্পনিক প্রতিষ্ঠান নিয়েছি, যেমন ভিন নাম্বার দিয়েছি এটা, আর নেম অফ ট্যাক্স পেয়ার সেটা হচ্ছে XY, যেটা একটা কোম্পানি দিলাম। অ্যাড্রেস, এরপরে টাইপ অফ ওনারশিপ। এখন এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই কোম্পানিটা কি অ্যাক্টিভিটিস করে, সেটা হচ্ছে সার্ভিস, অর্থাৎ এটা সেবা দেয় এবং এটা রিটেল মানে খুচরা বিক্রি করে এবং হোলসেল এবং পাইকারি বিক্রি করে। ট্রেন্ডিং, ইম্পোর্ট অর্থাৎ এলসির মাধ্যমে মাল সংগ্রহ করে বিভিন্ন দেশ থেকে, এবং এক্সপোর্ট এবং এটা প্রোডাক্ট উৎপাদন করে অন্যান্য দেশেও পাঠায়। তো এটা হচ্ছে এটা কোম্পানি। তো এখন আমি এমন একটা প্রতিষ্ঠান সম্পর্কে বলতেছি যে প্রতিষ্ঠানটা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এবং তাদের সারা বাংলাদেশে যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলোতে প্রোডাক্ট বিক্রি করে। এটা হচ্ছে একটা ব্র্যান্ড শপ, অর্থাৎ তৈরি পোশাক শিল্প। তারা বিভিন্ন শোরুমে প্রোডাক্ট বিক্রি করে। তো এখন আমি এখানে দিয়েছি যে আদর্শ ভ্যাটের হার 15%, আর নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাটের হার হচ্ছে 10%। অর্থাৎ যারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এবং তাদের আউটলেটগুলোতে প্রোডাক্ট বিক্রি করে, অর্থাৎ শোরুমগুলোতে যে প্রোডাক্ট বিক্রি করে, সেইটার ভ্যাটের হার হচ্ছে 10%। এটা হচ্ছে বাংলাদেশের যে গ্যাজেট প্রকাশ করছে সেটার উপরে ভ্যাটের হার হচ্ছে 10%। আর স্থাপনার উপরে ভ্যাটের হার হচ্ছে 15%। প্রশ্ন আসতে পারে যে স্থাপনা ভ্যাটটা কোনটা? স্থাপনা ভ্যাটটা হচ্ছে ওই ভ্যাটটা আপনার যে শোরুমের মধ্যে যে ভাড়া দেওয়া হয়, শোরুমের যে ভাড়া, এই ভাড়ার উপরে ভ্যাটের হার হচ্ছে 15%। আপনি যেই শোরুমটা থেকে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন খুচরা কাস্টমারের কাছে, ওই শোরুমটার একটা ভাড়া আছে সরকারিভাবে, ওই ভাড়াটার উপরে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। এখন আসেন, এই যে ভিন আমি উপরে লিখে দিয়েছিলাম যে ভিন নাম্বার। এখন আপনাকে একটা ভ্যাট অফিসার জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের ভিন আছে, বা ভিন যদি থাকে তাহলে ভিনটা কোথায় দেখান। আসলে আমরা এটাকে ভ্যাট রেজিস্ট্রেশন হিসাবে চিনি। আসলে এটার মূল নাম হচ্ছে ভিন। তো ভিনের পূর্ণরূপ কি, এই ব্যাপারে আপনাদেরকে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে ভিন এর পূর্ণরূপ হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ব্যবসা শনাক্তকরণ নম্বর। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ব্যবসা শনাক্তকরণ নম্বর। এই ভিনের মাধ্যমে এক মাসে যত প্রোডাক্ট বিক্রি করা হবে ওই প্রোডাক্টের উপরে 10% হারে যে ভ্যাট দেওয়া হয়, এইটার উপরে এই ভিন নাম্বারের উপরে ভিত্তি করে আপনারা ভ্যাট প্রদান করবেন। এটা হচ্ছে মূসক 9.1 এর মাধ্যমে ভ্যাটটা প্রদান করতে হয়। তো ভ্যাট দেওয়ার আগে আপনাকে ভিন খুলে নিতে হবে। তো ভিনের পূর্ণরূপ হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ব্যবসায় শনাক্তকরণ নাম্বার। বাংলাদেশে সাধারণত
বাংলাদেশে সাধারণত এটি ব্যবসা শনাক্তকরণ নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, যা ভ্যাট নিবন্ধন এবং করদাতার পরিচিতির জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে, আপনার একটা শপ আছে, আপনি এই শপের এগেনস্টে আপনাকে একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ভিন নাম্বার খুলতে হবে। খোলার পরে এই ভিনের আন্ডারে আপনাকে ভ্যাট জমা দিতে হবে সরকারের করে, অর্থাৎ এনবিআর এর যে ওয়েবসাইট আছে ওইখানে আপনাকে যাইয়া ভ্যাট জমা দিতে হবে। দেওয়ার জন্য একটা মূসক 9.1 ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে আপনি ভ্যাট জমা দেবেন। এবার ব্যবসা শনাক্তকরণ নাম্বার, যেটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই নম্বরটি একজন করদাতাকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত মূল্য সংযোজন কর ভ্যাট নিবন্ধনের সাথে সম্পৃক্ত। একটি নির্দিষ্ট দেশে প্রতিটি ব্যবসায়ের জন্য একটি অনন্য নম্বর থাকে, অর্থাৎ প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ভিন নাম্বার আছে। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলতে চাই যে সারা বাংলাদেশে মনে করেন এসএসসি পরীক্ষার্থী আছে 5 লক্ষ। এখন এই 5 লক্ষ এসএসসি পরীক্ষার্থীর রোল নাম্বার আছে। এই রোল নাম্বারটা হচ্ছে আলাদা আলাদা রোল নাম্বার, ইউনিক, অর্থাৎ একজনের রোল নাম্বারের সাথে আরেকজনের রোল নাম্বারটা মিলবে না। তদ্রূপ বিজনেস অর্থাৎ ভিন নাম্বারটা হচ্ছে সেরকম, প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ভিন নাম্বার, একজনের ভিন নাম্বারের সাথে আরেকজনের ভিন নাম্বার মিলবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ভিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ব্যবসার শনাক্তকরণের জন্য যে নম্বরটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ভিন নাম্বার। এটা খোলার জন্য আপনাকে এনবিআর এর ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং নির্দিষ্ট ফির বিনিময়ে আপনি এই ভিন নাম্বারটা পাবেন, যেটাকে আমরা রেজিস্ট্রেশন নাম্বার বলি। এবার আসেন এনবিআর মানে কি। এনবিআর মানে হচ্ছে, এটার পূর্ণরূপ হলো জাতীয় রাজস্ব বোর্ড, যেটাকে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলাদেশে প্রত্যেক দেশেই একটা এনবিআর থাকে, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থাকে। তদ্রূপ বাংলাদেশেও আছে, এটা হচ্ছে এনবিআর। এর পূর্ণরূপ হলো জাতীয় রাজস্ব বোর্ড, যেটার বাংলা, আর ইংলিশটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এটা আগারগাঁয়ে অবস্থিত। এটা শাখা প্রশাখা সারা বাংলাদেশেই আছে। এখন এটি বাংলাদেশের কর প্রশাসনের জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ যা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এর প্রধান কাজটা হলো কর আরোপ করা এবং তা আদায় করা। অর্থাৎ কোন প্রতিষ্ঠান কিভাবে কর দিবে অর্থাৎ ভ্যাট দিবে, এই ব্যাপারে তারা আইন প্রণয়ন করে এবং তা আদায় করে। এটার মূল দায়িত্বটা হচ্ছে কর নীতিমালা প্রণয়ন এবং কর সংগ্রহ করা, অর্থাৎ ভ্যাটের বিভিন্ন আইন তৈরি করা এবং কর সংগ্রহ করা। এই এনবিআর এর কাজ হচ্ছে সারা বাংলাদেশ থেকে রাজস্ব আদায় করবে এবং বিভিন্ন নীতিমালা প্রণয়ন করবে এবং তাদের যে শাখা অফিস আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে এবং থানা লেভেলে বিভিন্ন যে পয়েন্ট আছে ওইখান থেকে আপনার রাজস্ব সংগ্রহ করে। অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে, এনবিআর এর অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে, এটি দেশের প্রায় 97% কর রাজস্ব এবং বাংলাদেশ সরকারের মোট রাজস্বের প্রায় 85% সংগ্রহ করে থাকে। অর্থাৎ এই এনবিআর আপনার 85% সংগ্রহ করে থাকে। তাহলে আমি এনবিআর মানে বুঝলাম যে এটা কর নীতিমালা প্রণয়ন করে এবং কর সংগ্রহ করে, অর্থাৎ বাংলাদেশ সরকারের জন্য রাজস্ব নীতিমালা প্রণয়ন করে এবং রাজস্বটা আদায় করে দেয় বাংলাদেশ সরকারকে, যেটা 85%। এবার
মূসক মূসক এবং ব্যাটের পূর্ণরূপ কি? এই মূসক হচ্ছে একটা বাংলাতে লেখা হয় মূসক আর ইংরেজিতে লেখা হয় ব্যাট। বাংলায় যদি আমি এটাকে এলাবোরেশন করি তাহলে হয় মূল্য সংযোজন কর, ব্যাট। আর ব্যাটের যখন আমি পূর্ণরূপ করব তখন হবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ ব্যাটের পূর্ণরূপ হচ্ছে মূল্য সংযোজন কর, আর ইংলিশে বললে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্যের উপরে ব্যাট। মূল্যটা নির্ধারণ করার পরে ওইটার উপরে ব্যাট দিতে হবে। এটা পণ্য ভেদে 10% হতে পারে, 5% হতে পারে, 15% হতে পারে। এটা হচ্ছে পণ্য ভেদে এই ব্যাটের হারটা ওঠানামা করে। এবার প্রশ্ন হলো ব্যাট কে প্রদান করে? ব্যাট মূলত ক্রেতা প্রদান করে। যখন আপনি কোনো পণ্য কিনবেন কোনো শোরুম থেকে বা যেখান থেকে আপনি পণ্য কিনেন বা কোনো কোম্পানি থেকে যে পণ্যই কিনেন ওটার উপরে নির্দিষ্ট হারে একটা ব্যাট ধরা হয়। 10% হতে পারে, 5% হতে পারে। তাহলে এটাকে বলা হয় মূল্য সংযোজন কর। ভোক্তা কর হওয়ায় পণ্য বা সেবার উপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর ভোক্তাকেই পরিশোধ করবেন, অর্থাৎ ভোক্তাই এই করটা পরিশোধ করবে, অর্থাৎ ব্যাটটা ভোক্তা দিয়ে থাকে। অর্থাৎ আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি যে ব্যাট ক্রেতা প্রদান করে। আপনার একটা প্রোডাক্ট কিনবেন, কেনার পরে এটার মূল্য যেটা এটা কোম্পানি রাখবে আর বাকি টাকাটা সরকারের ঘরে জমা দিয়ে দেবে। এখন সরকারের ঘরটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে এনবিআর। এই এনবিআরের যে আপনি ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই যে ভিন, এই ভিন নাম্বারের মাধ্যমে আপনি ক্রেতা থেকে ব্যাটটা সংগ্রহ করে আপনি জমা দিয়ে দেবেন। তবে এটার একটা সময়সীমা আছে। আপনি ক্রেতা থেকে নেওয়ার পরে 15 তারিখের মধ্যে, মনে করেন আপনি এই মাসে ব্যাট কাস্টমারের কাছ থেকে নিয়েছেন, সেটা পরবর্তী 15 তারিখের মধ্যে আপনি এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাটের টাকাটা জমা দিয়ে দিতে হবে। এবার আসেন মূসক 9.1 কি? আমরা যে ব্যাট নিয়ে আলোচনা করলাম 10%, 5% বা 15% ব্যাট দিতে হবে, এই ব্যাটের টাকাটা আপনি কিভাবে দিবেন? দেওয়ার জন্য একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটের মাধ্যমে আপনাকে ব্যাটটা দিতে হবে, যেটাকে আমরা বলি ব্যাট পেপার বা রিটার্ন ফর্ম বলি। তো মূসক 9.1 হলো বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এর একটি অনলাইন ব্যাট রিটার্ন ফর্ম, যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যাট আদায়, ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত তথ্য জমা দেয়। এটি ব্যাট সিস্টেমের অংশ হিসাবে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যাতে তারা সঠিকভাবে ব্যাট প্রদান এবং রিপোর্টিং করতে পারে। অর্থাৎ আপনি মূসক 9.1 এর মাধ্যমে আপনি কত টাকার প্রোডাক্ট ক্রয় করলেন, ক্রয়ের উপরে কত % ব্যাট দিলেন, আর কি পরিমাণ প্রোডাক্ট আপনি ক্রয় করার পর বিক্রি করেছেন, সেই বিক্রিকৃত প্রোডাক্টের উপরে আপনাকে ব্যাট দিতে হবে। এটা আপনার প্রোডাক্ট ভেদে পার্সেন্টেজ নির্ধারিত হয়। এটা আপনি জমা দিবেন এনবিআর এর ওয়েবসাইটে যেয়ে মূসক 9.1 নামে একটা ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে আপনাকে অনলাইনে জমা দিতে হবে অথবা আপনি ম্যানুয়ালি জমা দিতে হবে। তবে এখন থেকে বর্তমান 13 ডিজিটের একটা বিন নাম্বার দিয়েছে। এই 13 প্রত্যেক কোম্পানিকে বলা হয়েছে বিন নাম্বার আপডেট করার জন্য। তো 13 ডিজিটের বিন নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইনে বসে ঘরে বসে আপনারা ব্যাট জমা দিতে পারবেন, আর টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে কোনো ব্যাংকে দিয়ে দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে মূসক 9.1। তারপরে আসেন মূসক 6.3 কি? মূসক 6.3 হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক নির্ধারিত। মূসক 6.3 হলো মূল্য সংযোজিত কর, ব্যাট আদায়ের জন্য বাংলাদেশে ব্যবহৃত একটি
প্রমিত চালানপত্র। এটি সরবরাহকারী ও গ্রাহক উভয়ের জন্যই আইন ও কর সংক্রান্ত গুরুত্ব বহন করে। ভ্যাট চালানপত্রের অর্থ হল ক্রয়ের সপক্ষে রসিদ। অর্থাৎ আপনি যদি কোনো কেনাকাটা করেন কোনো শোরুম থেকে বা আউটলেট থেকে বা যেখান থেকে আপনি কিনেন, ক্রয়ের প্রমাণ হিসাবে আপনাকে যে ক্যাশ মেমো, আমি নোটে বলেছি এটাকে ক্যাশ মেমো বলে, যা ক্রেতাকে ক্রয়ের প্রমাণস্বরূপ প্রদান করা হয়। অর্থাৎ আপনি যেখান থেকে প্রোডাক্টটা কিনেছেন বা যে পণ্যটা কিনেছেন সেই পণ্যটার এগেইনস্টে আপনাকে যে প্রমাণপত্র, যে রসিদটা দিবে সেটাকে বলা হয় এনবিআরের ভাষায় মূসক 6.3। এই মূসক 6.3 আপনাকে প্রদান করবে। অর্থাৎ ক্রয়ের প্রমাণপত্র হচ্ছে মূসক 6.3। এই মূসক 6.3 মধ্যে আপনাকে ক্রয়ের বিবরণ সহ প্রোডাক্টের দাম, ভ্যাটের পরিমাণ, ভ্যাটের টাকা কত আসছে এবং মোট মূল্য কত বিস্তারিত উল্লেখ থাকে। মূসক 6.3 হলো বাংলাদেশ ভ্যাট আইন 2012 অনুসারে ব্যবহৃত একটি সরকারি ফর্ম। এখন মূসক 6.3 উদ্দেশ্যটা হচ্ছে স্থানীয় ক্রয়ের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেটার প্রমাণ হিসাবে। এরপরে ভ্যাট প্রশাসনের ক্রয়ের রেকর্ড প্রদর্শনে আপনি যে সরকারকে ভ্যাটটা দিবেন, ওই যে এনবিআর এর মাধ্যমে মূসক 9.1 এর মাধ্যমে এনবিআর এর কাছে যে ভ্যাটটা জমা দিবেন, তার প্রমাণ হিসাবে যেই কোম্পানি আপনাদের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করে ওই কোম্পানি এগুলাকে ভ্যাট প্রশাসনের ক্রয়ের রেকর্ড প্রদর্শন করবে বিস্তারিতভাবে। আর কোম্পানির হিসাব রক্ষণ সহজ করা, কি পরিমাণ কোম্পানি প্রোডাক্ট বিক্রি করলো, কার কাছে বিক্রি করলো, কত প্রোডাক্ট বিক্রি করলো, বিস্তারিত কোম্পানি তথ্য রাখবে। এখন এনবিআর, অর্থাৎ এনবিআর যদি তলব করে তাহলে ক্রয়ের হিস্টোরি সহ, ক্রয়ের বিবরণ সহ মূসক 6.3 প্রদর্শন করতে হবে। মূসক 6.3-তে যেসব তথ্য থাকে, যেমন মূসক 6.3-তে ক্রয়কারী প্রতিষ্ঠানের নাম ও বিন, অর্থাৎ যিনি ক্রয় করবে প্রোডাক্টটা তার নাম, যদি বিন নাম্বার থাকে দিবে। বিক্রেতা প্রতিষ্ঠানের নাম, যিনি বিক্রি করবে তার নাম থাকবে, ঠিকানা থাকবে, তার বিন নাম্বার থাকবে। তারপরে পণ্যের বিবরণটা থাকবে, কি পণ্য, পণ্যটার নাম থাকবে আর কি। পরিমাণ, কত পরিমাণ পণ্য আপনি কিনেছেন। তারপরে এটার মধ্যে মূল্য থাকবে, ভ্যাটের পরিমাণ থাকবে, ভ্যাট আপনি কত দিয়েছেন, ভ্যাটের পরিমাণ উল্লেখ থাকবে, যে আপনি কত ভ্যাট দিয়েছেন, ভ্যাটের পরিমাণ টোটাল। এটা 10% হারেও হইতে পারে, ওই যে মূল্যের উপরে হবে, এই মূল্যের উপরে ভ্যাটের পরিমাণটা হবে। মোট পরিশোধযোগ্য মূল্য, মানে আপনি মূল্যটা এবং ভ্যাটের টাকাটা এই দুইটা মিলে যত টাকা হয় ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। যিনি ক্রয় করবে তিনি পরিশোধ করবে। এরপরে চালান নম্বর থাকে, আপনি যে প্রত্যেকটা যে রসিদের মধ্যে একটা করে নম্বর থাকবে এবং তারিখ থাকবে, স্বাক্ষর এবং সিল, অর্থাৎ বিক্রেতা স্বাক্ষর এবং সিল দিয়ে দিবে। মূসক 6.3 সাধারণত ব্যবহৃত হয় কাঁচামাল ক্রয়ে, প্রস্তুত পণ্য ক্রয়ে, সেবা ক্রয়ে, স্টেশনারি বা মালামাল ক্রয়ে, অফিস বা ফ্যাক্টরি সম্পর্কিত যে কোনো স্থানীয় ক্রয়। অর্থাৎ মূসক 6.3 হচ্ছে এক কথায় যদি বলি ক্রয়ের প্রমাণস্বরূপ ক্রেতাকে প্রদান করা হয়। আর যে প্রতিষ্ঠান প্রোডাক্ট বিক্রি করবে ওই প্রতিষ্ঠান সরকারের ঘরে ভ্যাটের টাকাটা জমা দিবে এবং তার কাছে এক কপি সংরক্ষণ করবে এবং ভ্যাট অফিসে এক কপি জমা দিয়ে দিবে। মূসক 6.5 মূসক 6.5 হলো বাংলাদেশের ভ্যাট আইনের আওতায় ব্যবহৃত একটি সরকারি ফর্ম। অর্থাৎ মূসক 6.5 হচ্ছে পণ্য ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে করেন একটা প্রতিষ্ঠান XYZ, এই প্রতিষ্ঠানের
বিভিন্ন শাখা আছে, তাহলে তাদের গোডাউন থেকে পণ্য যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, যেমন একটা ঢাকা ওদের একটা স্টোর আছে অর্থাৎ গোডাউন আছে, ওইখান থেকে তারা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করবে। তাহলে কিসের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করবে? এটা হচ্ছে মূসক 6.5 এর মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ পণ্য হস্তান্তরের চালানপত্র। তাদের নিজস্ব গোডাউন থেকে পণ্যগুলা বাংলাদেশের বিভিন্ন যে তাদের আউটলেট আছে বা শোরুম আছে, ওইখানে তারা প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য যে একটা সরকারি ফর্ম ব্যবহার করবে, সেটা বলা হয় মূসক 6.5। এটি মূলত একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট, শাখা, গুদামের মধ্যে পণ্য হস্তান্তরের সময় ব্যবহার করা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি তার এক শাখা থেকে অন্য শাখায় পণ্য পাঠায়, সেক্ষেত্রে এই চালানপত্র ব্যবহার বাধ্যতামূলক। যদি আপনার একটা আউটলেট থেকে অন্য আউটলেটেও যদি আপনি পণ্য পাঠান, অথবা আপনার ইউনিট বা শাখা গুদামের থেকে অন্যত্র পাঠান, অথবা আপনার গুদাম থেকে আপনার আউটলেটগুলোতে মালগুলা ডিস্ট্রিবিউট করে দেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ হিসাবে মূসক 6.5 ব্যবহার করতে হবে। মূসক 6.5 এর উদ্দেশ্য: প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নিবন্ধনের আওতাধীন। কেন্দ্রীয় শব্দটা হচ্ছে, মনে করেন একটা প্রতিষ্ঠানের তাদের 50টা শাখা আছে বা 20টা শাখা আছে, 10টা শাখা আছে, তো এটার একটা হেড অফিস আছে, মানে কেন্দ্র আছে। যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা কেন্দ্র আছে বা হেড অফিস আছে, বা ওই কেন্দ্র নিবন্ধনের আওতাধীন। কেন্দ্রীয় নিবন্ধনের আওতাধীন বলতে এখানে বোঝানো হয়েছে ব্যাট সারা বাংলাদেশের থেকে কিন্তু প্রতিষ্ঠানটা ব্যাট দিবে না। তাদের যত আউটলেট আছে, সব আউটলেট থেকে কত প্রোডাক্ট বিক্রি হয়েছে, কত প্রোডাক্ট পাঠানো হয়েছে, তাদের একটা ভিন নাম্বার আছে। যেমন এই যে এই ভিন নাম্বার, এই ভিন নাম্বারটার হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন, তাদের একটা নাম্বার। তাদের প্রত্যেক আউটলেটের জন্য আলাদা আলাদা কোনো ভিন নাম্বার থাকবে না। একটা ভিন নাম্বারের মাধ্যমে তারা সব কার্যক্রম চালাবে। ইউনিটগুলোর মধ্যে পণ্য স্থানান্তরের রেকর্ড রাখা, ব্যাট আইন অনুযায়ী পণ্য স্থানান্তর সঠিকভাবে ডকুমেন্ট আছে কিনা নিশ্চিত করা, ব্যাট অডিট বা পরিদর্শনের সময় পণ্য গতিবিধির প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। যদি অডিট হয় যে আপনি কি পরিমাণ পণ্য আপনার শোরুমে পাঠাইছেন এবং কি পরিমাণ পণ্য বিক্রি করছেন আর কি পরিমাণ প্রোডাক্ট রয়ে গেছে, এগুলার প্রমাণাদির জন্য আপনার মূসক 6.5 ব্যবহৃত হয়। অর্থাৎ মূল হচ্ছে আপনি কি পরিমাণ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করেছেন, অর্থাৎ পাঠিয়েছেন শোরুমগুলোতে, সেটার প্রমাণ হিসেবে মূসক 6.5 ব্যবহৃত হয়। মূসক 6.5-এ যা যা থাকে: প্রেরণকারী, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের হেড অফিস হচ্ছে প্রেরণকারী বা গুদাম হচ্ছে প্রেরণকারী। এখন গ্রহণকারীর ইউনিটের শাখার নাম ঠিকানা এবং যিনি প্রেরণ করছে তার নাম ঠিকানাও থাকবে, আবার যিনি গ্রহণ করছে তার নাম ঠিকানাও থাকবে। অর্থাৎ প্রতিষ্ঠানটা যেখান থেকে মাল পাঠাইছে ওইখানের নামও থাকবে, যারা রিসিভ করছে তাদের নামও থাকবে। তারপরে একটা চালানের নম্বর থাকবে, ইস্যুর তারিখ থাকবে, সময় থাকবে, তারপরে পণ্যের বিবরণ থাকবে, পরিমাণ থাকবে, মূল্য থাকবে, প্রয়োজন হলে উৎপাদন খরচও উল্লেখ থাকবে, তারপরে দায়িত্বপ্রাপ্ত বা কর্মকর্তাদের নাম, পদবি, স্বাক্ষর থাকবে। এই মূসক 6.5 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাটের টাকার পরিমাণ উল্লেখ নেই, আর মূসক 6.3-তে দেখেন ভ্যাটের পরিমাণ উল্লেখ আছে। অর্থাৎ 6.3 হচ্ছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে, আর পণ্য চালাচালির ক্ষেত্রে হচ্ছে মূসক 6.5 ব্যবহৃত হয়। এটি কখন ব্যবহৃত হয়? একই কোম্পানি, এই যে এখানে মূল পয়েন্ট আছে যে একই কোম্পানি নিজের শাখায় পণ্য বা কাঁচামাল পাঠালে, কারখানা থেকে ডিপোতে পণ্য পাঠালে, প্রধান গুদাম থেকে আঞ্চলিক গুদামে পণ্য স্থানান্তর করলে, বিক্রয় নয়
পণ্য স্থানান্তর মানে বিক্রয় নয়, শুধু ইউনিটের ভেতরে স্থানান্তরের জন্য এই ফর্ম ব্যবহৃত হয়। আর যদি বিক্রয় হয় তাহলে কিন্তু ভ্যাট প্রযোজ্য হয়ে যাবে। এই কারণে এটা বিক্রয় নয়, পণ্য স্থানান্তর হবে শুধু। এবার আসেন মূসক 6.2 কি। মূসক 6.2 হলো বাংলাদেশ ভ্যাট আইন 2012 অনুসারে ব্যবহৃত একটি সরকারি চালান ফর্ম। এটাকে বলা হয় কর চালান বা ট্যাক্স ইনভয়েস বলা হয়। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাট চালান। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাট চালান, কারণ কোনো প্রতিষ্ঠান যখন পণ্য বা সেবা বিক্রি করে এবং ভ্যাট চার্জ করে তখন মূসক 6.2 ইস্যু করতে হয়। অর্থাৎ মূসক 6.2-কে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, মূসক 6.2 হচ্ছে, মনে করেন আপনার কাছে 500 পিস প্রোডাক্ট আছে। এখন আপনি সারা বাংলাদেশের আউটলেটগুলোতে আপনি এটাকে ভাগ করে দিবেন। আপনি ভাগ করে দেওয়ার পরে আপনার কাছে কত প্রোডাক্ট রয়ে গেছে এবং আপনি কত পিস প্রোডাক্ট শোরুমে পাঠাইলেন, ওই শোরুম কত পিস প্রোডাক্ট বিক্রি করলো এবং কি পরিমাণ প্রোডাক্ট রয়ে গেল, এটার টোটাল যে হিস্টোরিটা এটা মূসক 6.2-তে উল্লেখ থাকে। মনে করেন আপনার সহজ ভাষায় যদি বলি যে মূসক 6.2টা হচ্ছে আপনার কাছে কি পরিমাণ প্রোডাক্ট আপনার হেড অফিসে আছে বা গুদামে আছে, কি পরিমাণ প্রোডাক্ট আপনি ব্রাঞ্চে পাঠিয়েছেন এবং কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি হয়েছে আর কি পরিমাণ প্রোডাক্ট রয়ে গেছে, এইটার টোটাল হিস্টোরিটাই মূসক 6.2-তে উল্লেখ থাকে। মূসক 6.2 কখন ব্যবহার হয়? যখন একটি ভ্যাট নিবন্ধিত ব্যবসা হয়। যখন আপনার ব্যবসাটা নিবন্ধিত, ভ্যাট নিবন্ধিত বলতে ওই যে বিন নাম্বারের কথা আমি বলেছিলাম, এরকম যদি আপনি নিবন্ধিত ব্যবসা হয় তাহলে আপনি এই মূসক 6.2টা ব্যবহার করবেন। পণ্য বিক্রি করে, সেবা প্রদান করে, ভ্যাট আদায় করে, এই যে ভ্যাট আদায় করে, ওই যে কাস্টমারের কাছে যে আপনি প্রোডাক্ট বিক্রি করলেন সেই প্রোডাক্টের ভ্যাটটা আপনি কাছে রাখবেন, তার জন্য আপনাকে 6.2 ব্যবহার করতে হবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয়ের সঠিক রেকর্ড রাখা, তারপরে ভ্যাট সরকারি হিসেবে জমা দেওয়ার ভিত্তি তৈরি করা। আপনি কি পরিমাণ বিক্রি করছেন আর কি পরিমাণ ভ্যাট জমা দিচ্ছেন আর কি পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে রয়ে গেছে। ক্রেতাকে সঠিক ভ্যাট চালান প্রদান করা। আপনি প্রত্যেক ক্রেতাকে প্রোডাক্ট কেনার পরে প্রত্যেক ক্রেতাকে আপনি মূসক 6.3 দিচ্ছেন কিনা। ব্যবসায় হিসাব রক্ষণ ও অডিট প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধার্থেও আপনাকে এই ফর্মটা ব্যবহার করা যাবে এবং সরকার যে কোনো মুহূর্তে অডিট যদি করে সেক্ষেত্রেও আপনাকে এটার প্রমাণ হিসেবে দেখাতে হবে। মূসক 6.2-এ সাধারণত যা যা থাকে, বিক্রেতার নাম থাকে, ঠিকানা থাকে, বিন নম্বর থাকে, ক্রেতার নাম বিন যদি থাকে, অর্থাৎ বিক্রেতার তো অবশ্যই বিন নাম্বার লাগবে, ওই যেটা বিন নাম্বার এটা তো অবশ্যই লাগবে। আর ক্রেতার নাম ঠিকানা লিখবেন এবং ভিন নাম্বার যদি সম্ভব, যদি ওনার ভিন নাম্বার থাকে তাহলে ভিন নাম্বার লিখতে হবে, আর যদি না থাকে ওটা জরুরি না। তারপরে পণ্যের বিবরণ থাকে, পরিমাণ থাকে, একক মূল্য থাকে, অর্থাৎ একটা প্রোডাক্টের মূল্য কত থাকে, মোট মূল্য কত, তারপরে ভ্যাটের পরিমাণ উল্লেখ থাকে, মোট কোষাগারযোগ্য মূল্য, অর্থাৎ মোট মূল্য আর ভ্যাট মূল্য এই দুইটা যোগ করলে হচ্ছে মোট কোষাগার মূল্য। তারপরে একটা চালান নম্বর থাকে, ইস্যুর তারিখ, স্বাক্ষর, সিল ইত্যাদি থাকে। সহজ ভাষায় যদি আমি বলি, মূসক 6.2 হলো ভ্যাট যুক্ত বিক্রয়ের অফিসিয়ালি চালান। এটি ছাড়া ভ্যাট বৈধ হয় না। সবাইকে ধন্যবাদ। যদি আপনারা এই ভিডিওটার মাধ্যমে সামান্য উপকৃত হন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।